আমাদের আজকের গল্প আসল নকল। লেখক প্রণব রায়। মহকুমা জেলের এক নিভৃত সেলে বসে এই কাহিনী শুনেছিলাম। বলেছিল একজন দ্বীপান্তরের আসামি, তারই জীবন কথা। লোকটার বয়স হবে বছর ৩৫। শুকনো তোহারা দেহ, বেশ লম্বা, কি এক অদৃশ্য বোঝার ভারে একটু ঝুঁকে পড়া। গাঢ় তামাটে রঙের মুখের রেখায় রেখায় ঠেকে যাওয়া আর ঠকে যাওয়া জীবনের প্রচুর ইতিহাস লেখা। আমি ফৌজদারি আদালতের আইনজীবী। ক্রিমিনাল কেসে নাম আছে অল্প বিস্তর। লোকটা তার জানা একজনকে দিয়ে আমাকে ডেকে পাঠিয়েছিল। মামলার আগে নয়, রায় বেরোনোর পর। তার মামলার বিশদ খবর আমি রাখিনি, তবে শুনেছিলাম এমন বিচিত্র কেস এই মহকুমায় আর একটিও আসেনি। মনে মনে একটু কৌতূহল ছিল, তাই জেলের মধ্যে গিয়ে দেখা করলাম। লোকটা এ তল্লাটের নয়, কি জাত তাও জানি নে। পরনে জীর্ণ কালো রঙের চুড়িদার পায়জামা আর কালো ওয়েস্টকোট। মাথায় মুখে রুখু ছাকড়া চুল আর গোঁফ দাড়ি। হাত পায়ের পেশিগুলো গোটা গোটা শক্ত। সবচেয়ে অদ্ভুত তার চোখ দুটো, থেকে থেকে মশালের মতো দপ করে জ্বলে উঠে নেবে যায়, আর সেই চোখে মাঝে মাঝে স্থির দৃষ্টিতে চেয়ে থাকে, কিন্তু কিছুই দেখে না যেন, অথবা অশরীরে কিছু লক্ষ্য করে। সেই সময় লোকটার দিকে তাকালে গা ছমছম করে ওঠে। তার সেলের সামনে গিয়ে যখন দাঁড়ালাম, হাতে পায়ে ডান্ডা বেরির ঝমঝম আওয়াজ করতে করতে সে তখন ছোট্ট সেলটার মধ্যেই অশান্তভাবে ঘুরে বেড়াচ্ছে। জেলার বললে, এই, তোমার ব্যারিস্টার বাবু এসেছেন। লোকটা মশাল জ্বালা চোখে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর হেসে সহজভাবে বললে, ভেতরে আসুন কর্তা। জেলার সেল খুলে দিল। ভেতরে গেলাম। লোকটা সোজাসুজি বললে, আপিল করতে চাই ব্যারিস্টার বাবু। আমিও সোজাসুজি জবাব দিলাম, খুনের চার্জ তোমার বিরুদ্ধে। সাজা মুকুব হবে বলে তো মনে হয় না। লোকটা একটু হেসে বললে, সাজা বদল তো হতে পারে। মানে? লোকটা ব্যগ্র গলায় বললে, মানে কালা পানির বদলে ফাঁসি তো হতে পারে। আপনি আমার ফাঁসির জন্য আপিল করে দিন ব্যারিস্টার বাবু। কিছুক্ষণ থ হয়ে রইলাম। এই কেমনতর মানুষ, যেচে ফাঁসির দড়ি গলায় পড়তে চাইছে। কয়েকদিন মাত্রই একটু অপ্রকৃতস্থ হয়ে থাকে, কিন্তু এই লোকটা আগাগোড়াই অপ্রকৃতস্থ নাকি? না জীবনের প্রতি সম্পূর্ণ বীতস্পৃহ? লোকটা ঝমঝমিয়ে একেবারে আমার সামনে এসে বললে, আমি জানি কর্তা, হাকিমরা আপনার কথা শোনে। আপনি আমার হয়ে আপিল করে দিলে ঠিক ফাঁসি হয়ে যাবে। বললাম, কালাপানি গিয়েও তো কত লোকে আবার ফিরে আসে, তুমি ফাঁসি চাইছো কেন? কেমন অসহিষ্ণু গলায় লোকটা বলে উঠল, সে তো ঢের দেরি কর্তা। সে যাবার সময় বলেছিলাম আমিও চলতে চাচ্ছি। আমার কথার খেলাপ হয়ে যাচ্ছে হুজুর। সে ভাবছে রূপলালটা বেঈমান। তার মশাল চোখ দপ করে জ্বলে উঠল আর দেখতে দেখতে নিভে গেল। তারপর সেই বর্ণহীন চোখের স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল দেওয়ালের দিকে, যেন অশরীরী কাউকে দেখছে। গাটা আমার ছমছম করে উঠল। তবু বললাম, কে তোমায় বেঈমান ভাবছে? হ্যাঁ, কার কথা বলছো? আস্তে আস্তে সহজ হয়ে এলো সে। তারপর বললে, গোড়া থেকেই বলি, তবে শুনুন। সেদিন সেই অদ্ভুত কয়েদের মুখে
আরও অদ্ভুত যে কাহিনী শুনেছিলাম সেটা অপ্রাকৃতিক কি অলৌকিক না একান্তই আজগুবি তা আপনারাই বিচার করুন। আমি শুধু রূপলালের সেই আশ্চর্য কাহিনী শুনিয়ে যাচ্ছি। পুছিয়ার মাঠে ছোট ছোট তাঁবু পড়েছে। প্রতি বছর শীতের শুরুতে নানা জায়গা থেকে বেদের দল এ গায়ে এসে আস্থানা পাতে। পুছিয়ার মাঠই হলো তাদের ডেরা। মেলা বসে, বেদের দল বাজির খেলা দেখায়, লোকের হাতের রেখা বিচার করে, আর বেদেনীরা রঙিন পুতির মালা আর কুলোডালা বিক্রি করে। তারপর বসন্তকাল পড়লেই মরশুমি পাখির মতো সব উধাও। পুছিয়ার মাঠে এবছর এসেছে এক আজব দল। পায়ে হেঁটে নয়, 7টা মোষের গাড়ি বোঝাই করে। এরা সার্কাস দেখায়। 3টে ক্লাউন মজার চেহারা নিয়ে অনবরত তামাশা করে। বাঁদর, কুকুর, ছাগল সাইকেল চালায়, টিয়া পাখি কথা বলে, আরও কত কি। এ দলের প্রধান আকর্ষণ যে সে হলো কালা জাদুঘর। অন্ধকার তাঁবুর মধ্যে শুধু একটা মোমবাতির আলোয় মুখ দেখে সে মানুষের ভবিষ্যৎ ঠিক ঠিক বলে দিতে পারে। ছোট ছোট তাঁবুগুলো থেকে একটু তফাতে ওই যে বড় তাঁবুটা, ওটাই সার্কাসের আসর। বেলা দুপুর গড়িয়েছে, সূর্য মাথার উপর হেলেছে। বড় তাঁবুর সামনেটা লোকের ভিড় ক্রমশ বাড়ছে। আশেপাশে 5খানা গাঁ থেকে লোক আসছে। পায়ে পায়ে ধুলো উঠছে যেন দিনের কুয়াশা। তাঁবুর দরজার সামনে একটা উঁচু প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে একজন ক্লাউন মাথার ঠোঙার মতো রঙিন টুপি পরে ঝাঁঝর করতাল হাতে চিৎকার করে ছড়া কাটছে। আরে এসো 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 এসো, আরে এসো ভাই, দেখে যাও, হাজার মজা লুটে নাও। 2 আনাতে দেখবে খাসা क्या মজাদার রং তামাশা। আর 2 আনা ফেললে পরে কালা জাদুঘরের ঘরে জাদুতে ভাই জানতে পাবে রাজা না ফকির হবে। ছড়া শেষে ঝমর ঝমর করতালের আওয়াজ। ক্লাউনের ডান পাশে বসে আছে থলথলে চেহারার একজন আধা বয়সী লোক। সামনে ডালার উপরে ফুটো করা একটা বাক্স। তার কাজ শুধু দর্শকের হাত থেকে পয়সা নিয়ে সেই ফুটোর মধ্যে ফেলে দেওয়া। আর বাঁ পাশে দাঁড়িয়ে আছে কালা জাদুকর। কালো শাটিনে চুড়িদার পায়জামা পরনে, গায়ে কোমর পর্যন্ত খাটো কালো ওয়েস্টকোট, মাথায় কালো শাটিনের রুমাল বাঁধা, আর চোখে জলদস্যুদের মতো চশমা প্যাটার্ন মুখোশ। কালো পোশাকে মোড়া লম্বা দেহটা তার স্থির হয়ে আছে। ওই আমাদের রূপলাল, 5 বছর আগেকার রূপলাল। তখন 30 বছরের জোয়ান। উৎসুক দৃষ্টিতে রূপলাল তাকিয়ে আছে ভিড়ের দিকে। গাঁয়ের দেখাতি লোকেদের ভিড় তাঁবুতে ঢোকার জন্য ঠেলাঠেলি করছে। রূপলালের উৎসুক চঞ্চল দৃষ্টি স্থির হয়ে গেল এক জায়গায়। হ্যাঁ, আজও এসেছে ওরা। বুড়োর হাত ধরে সেই মেয়েটি ভিড়ের পেছনে দাঁড়িয়ে আছে। আজ নিয়ে ওরা 3 দিন এলো, অথচ তাঁবুর ভেতরে পা দেয়নি একদিনও। বুড়োকে দেখলে গরিব চাষি বলে মনে হয়। মাথার চুলগুলো একেবারে সাদা, কিন্তু মেয়েটা যেন টাটকা মৌসুমি ফুল। বছর 17-18 বেশি বয়স হবে না। নতুন কচি পাতার মতো শ্যামলা রং, ঢলঢলে মুখ, চুল বাঁধেনি, মেঠো হাওয়ায় বারবার মুখে এসে পড়ছে। বুড়োটা তো তাকিয়ে আছে রূপলালের দিকেই, কিন্তু মেয়েটা কেন তাকাচ্ছে না? কেন সে অপলক চোখে একটা নিষ্পত্র বাদাম গাছের দিকে তাকিয়ে রয়েছে? ভিড় আস্তে আস্তে পাতলা হয়ে এলো। বড় তাঁবুর ভেতরটা প্রায় ভর্তি। খেলা এখনই শুরু হবে। আসর জমানোর জন্য ক্লাউন ভেতরে চলে গেছে বাক্স নিয়ে সেই থলথলে চেহারার লোকটিও। প্ল্যাটফর্মের উপরে একা রূপলালের খেলা শেষের দিকে। মেয়েটার হাত ধরে এগিয়ে এলো বুড়ো। রূপলাল আজ যেচেই বললে, খেলা দেখবে নাকি? বুড়ো ঘাড় নেড়ে বললে, না। মেয়েটার দিকে তাকিয়ে রূপলাল বললে, পয়সা লাগবে না।
দেখো কে যাও। কিন্তু এত বড় প্রলোভনেও মেয়েটা চঞ্চল হলো না। একটু বিষণ্ণ হাসি হেসে বুড়োটা বললে, না জাদুঘর, খেলা দেখবার লিগে আমি আসি না। আমার দরকার তোমার সাথে, তবে মেরে বেলে চাই। রূপলাল একটু অবাক হয়ে বললে, নিরিবিলি চাই? তাহলে সন্ধ্যের পর আমার তাঁবুতে এসো। মেয়েটা কেমন যেন ভয় পেয়ে বুড়োর হাত চেপে ধরে বললে, না, রাতের বেলা পছিয়ার মাঠে দানোরা আসে। রূপলাল হেসে ফেললে, বললে, আচ্ছা আচ্ছা, তবে থাক, আমিই যাব। ঘর কোথায় তোমার? উত্তর দিল বুড়ো, হালতালিতে খুশিদের ঘর বললে দেখতে দিলে। খুশি? খুশিকে? একটু হেসে বুড়ো বললে, এই যে আমার মেয়ে। তা ঠিক যাবে তো কর্তা? যাব। চলে গেল মেয়েকে নিয়ে বুড়ো। আশ্চর্য, এতক্ষণ তাকিয়ে রইল মেয়েটা রূপলালের দিকে, কিন্তু কোনোভাবেই ছায়া পড়ল না তার চোখে। মেয়েটির দেখে যৌবন এসেছে, কিন্তু মনের বয়স কি হয়নি। যাকে বলে পুরোদস্তুর বেদে, রূপলাল হলো তাই। বাপ মা কে, কোথাকার লোক জানে না সে। জ্ঞান হওয়া থেকে ঘুরছে বেদের দলের সঙ্গে, বড় হয়ে উঠেছে তাদেরই আওতায়। এ দল থেকে ও দল, এ গ্রাম ছেড়ে ও গ্রামে। দড়ির ব্যালেন্স শিখেছিল। সরু দড়ির উপরে দাঁড়িয়ে কসরত দেখাতো মেলায় 18 বছর বয়স অবধি। তারপর ভিড়ে গেল এক নেপালি বৌদ্ধতান্ত্রিকের সঙ্গে পাক্কা 6 বছর। এই 6টা বছর রূপলালের জীবনে সবচেয়ে বিচিত্র অধ্যায়। তার জীবনে মোড় ঘুরে গেল এই 6 বছরে। নেপালি তান্ত্রিক ছিল জ্যোতির্বিদ আর জ্যোতিষবিদ্যায় পারদর্শী। শুধু মুখ আর কপালের গঠন দেখে লোকের ভূত ভবিষ্যৎ আশ্চর্যভাবে গণনা করতে পারত। আর কথা কইত মৃত আত্মাদের সঙ্গে, বিশেষ করে যাদের মৃত্যু হয়েছে অপঘাতে, সেই সব নিম্নস্তরের প্রেতাত্মাদের সঙ্গে। এহেন তান্ত্রিকের অনুগত চেলা হয়ে রূপলাল গুরুর সঙ্গে চলে গেল তিব্বতের মঠে। 5.5 বছর বাদে যখন আবার ফিরে এলো বেদের দলে, তখন সেই দুর্লভ বিদ্যা তার সম্পূর্ণ আয়ত্ত হয়ে গেছে। সে শিখেছে প্রেতাত্মাদের আহ্বান করতে আর তাদের সাহায্যে জীবিত মানুষের ভবিষ্যৎ জেনে নিতে। এখন থেকে রূপলালের রূপ হলো অন্য, পেশা হলো ভিন্ন। মিশমিশে কালো শাটিনের আঁটোসাঁটো পোশাকে সেজে সে যখন অন্ধকার স্টেজে এসে দাঁড়ায়, হলদে মোমের আলোয় তাকে দেখে দর্শকের গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই থেকে তার নাম হলো কালা জাদুকর। সন্ধ্যের পর নিজের তাঁবুতে বসে একটু জিরিয়ে রূপলাল বেরিয়ে পড়ল শালতলির উদ্দেশ্যে। জায়গাটা পুছিয়ার মাঠ থেকে মাইলটাকের মধ্যে। খুশিদের বাড়িটা জিজ্ঞাসা করতেই পাওয়া গেল। বাড়িটা বলতে খান্দুয়েক মেটে ঘর আর উঠোন। রূপলাল তার কালো পোশাক পরে আসেনি, তাই বুড়ো প্রথমে চিনতে পারলে না। তারপর ডেকে বসালে ঘরের মধ্যে। ডেকে আনলো খুশিকে পাশের ঘর থেকে, বললে, এর লেগেই তোমাকে কষ্ট দেওয়া জাদুকর। মেয়েটার কপালে কি লেখা আছে একটু ভালো করে দেখে দাও দেখি। হ্যাঁ, রূপলাল একটু হেসে বললে, এই ব্যাপার? তা কাল তোমার মেয়েকে তাঁবুর মধ্যে নিয়ে গেলেই তো পারতে। সাদা মাথা নেড়ে বুড়ো বললে, না না জাদুকর, না, ওকে নিয়ে ভয়ে খুশি ভরকে যেত। তুমি গাড়ি দেখে দাও, গাড়ি। তোমার যা পাওনা হয় আমি ডবল দেব, ডবল। ঘরের কোণে কাঠের পিলসুজে একটা প্রদীপ জ্বলছিল। পকেট থেকে হলদে মোমবাতি বের করে প্রদীপ থেকে জেলে নিলে রূপলাল, আর ফু দিয়ে নিভিয়ে দিল প্রদীপটা। তারপর এসে বসল খুশির মুখোমুখি।
হলদে মোমের আলো খুশির মুখের উপরে ফেলতেই চমকে উঠল রূপলাল। ডাগর ডাগর দুই চোখের তারায় মনি নেই, আলোহীন ভাষাহীন বোবা দুই চোখ। খুশি তাহলে অন্ধ? এতক্ষণে বুঝল রূপলাল। সার্কাসে তাঁবুর সামনে তার দিকে তাকিয়েও ওই দুটো চোখ কেন তার সঙ্গে কথা বলেনি। রূপলাল প্রশ্ন করলে, খুশির চোখ এমন হয়েছে কতদিন থেকে মোড়ল? একটা নিঃশ্বাস ফেলে বুড়ো বললে, জন্ম থেকে। তাই তো পোড়াকে পালি কপালের লিখনটা জানতে চাইছি কর্তা, জানতে চাইছি। হাতখান দেখা খুশি, দেখা। রূপোর চুরি পরা একখানা হাত অসংকোচে এগিয়ে এলো রূপলালের দিকে, আর রূপলালেরও একখানা হাত আপনা থেকে তুলে নিল এক মুঠো তুলোর মতো সেই নরম হাতখানাকে। কয়েক মুহূর্ত, তারপরে খুশির হাতখানা ছেড়ে দিয়ে বলল, আমি হাত দেখি না, মুখ দেখে বলি। মশাল জ্বালা দুই চোখের দৃষ্টি খুশির মুখের উপরে কেন্দ্রভূত করে রূপলাল চেয়ে রইল, আর অস্পষ্ট দুর্বোধ্য ভাষায় তন্ত্রের মন্ত্র আওড়াতে লাগলো। মাঝে মাঝে কাঁপতে লাগলো হলদে মোমের শিখা। বাইরে ঝেঁঝি ঢাকা রাত, মুহূর্তের পর মুহূর্ত চলে যাচ্ছে। দুর্বোধ্য তিব্বতী ভাষার তন্ত্রমন্ত্র রূপলালের চাপা গম্ভীর গলায় ক্রমশ দূরের ঘণ্টা ধ্বনির মতো মিলিয়ে আসতে লাগল। কেঁপে ওঠা মোমের আলোয় খুশির ছায়াও পেছনের মেটে দেওয়ালে কাঁপতে লাগল, আর মনে হতে লাগলো ঘরের আবছা অন্ধকারে ছায়া ছায়া মূর্তি ধরে কারা যেন নড়ে চড়ে বেড়াচ্ছে, ফিসফিস করে কথা বলছে। স্থির হয়ে বসে আছে খুশি, দৃষ্টিহীন দুই চোখ মেলে। মোমবাতির হলদে আলোয় মুখখানা তার অসম্ভব ফ্যাকাশে দেখাচ্ছে। এই শীতের রাতেও কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। রূপলাল বুঝতে পারলে তার ওপর প্রেতাত্মার ভর হয়েছে। তার চোখের মশাল আরও যেন উগ্র হয়ে উঠল। সেই উগ্র চোখের দৃষ্টি খুশির ফ্যাকাশে চোখের উপরে কেন্দ্র করে রূপলাল তার শেষ মন্ত্র উচ্চারণ করলে। বুড়ো দেখতে পেল না, কিন্তু রূপলাল স্পষ্ট দেখল খুশির মুখখানা শুকনো পাতার মতো ক্রমশ কালো হয়ে আসছে। মাথার উপরে চক্র দিচ্ছে একটা বাদুড়, আশেপাশে কিলবিল করছে বিষধর সাপ। সেই ছবি দেখতে দেখতে অস্থির হয়ে উঠল রূপলাল। তার চোখের মশাল আস্তে আস্তে নিভে এলো। এ কি দেখল সে? এ যে অমঙ্গল, ভয়ানক অমঙ্গলের লক্ষণ। সে তো স্বপ্নেও ভাবতে পারেনি যে খুশির মতো সুন্দর সরল পবিত্র মেয়ের ভবিষ্যৎ জীবনে এমন বিশ্রী অমঙ্গল, এমন মর্মান্তিক দুঃখ লুকিয়ে ওত পেতে আছে। অস্থির হয়ে রূপলাল পকেট থেকে ধূপের মতো একটা পদার্থ বের করে জ্বালিয়ে দিলে। সুগন্ধি ধোঁয়ায় কুণ্ডলি পাকিয়ে উঠতে লাগল। সেই ধোঁয়ায় অশরীর বেতাত্মার দল ঘর থেকে একে একে বিদায় নিল। সহজ আর হালকা হয়ে এলো ঘরের বাতাস, স্বাভাবিক হয়ে এলো খুশির মুখের রং। রূপলাল প্রদীপ জেলে মোমবাতিটা নিভিয়ে দিল। এতক্ষণে বুড়ো মোড়ল নড়ে চড়ে বসল। সংশয় আর অনিশ্চয়তার কাপা গলায় বললে, কি দেখলে জাদুকর? আমার খুশির মুখে কি দেখলে? তোমার এই কালো জাদুবিদদের কিরে, সত্যি কথাটাই বলো। হ্যাঁ, সত্যি কথাটা। কিন্তু সত্যি কথাটা রূপলাল বলতে পারেনি। বলতে শুধু মুখেই বাঁধেনি, তার মনেও পেতেছিল। বলেছিল সে উল্টো কথা। হাসি মুখেই রূপলাল বললে, ভালোই দেখলাম মোড়ল। মেয়ে তোমার সুখী হবে, খুব সুখী হবে। দুঃখের আঁচড়টি ওর গায়ে লাগবে না। যদি উৎসুক গলায় বুড়ো বললে, যদি খুশির ঢলঢলে মুখের দিকে তাকালে রূপলাল।
টিকালো নাকের রূপোর নাকছাবি চিকচিক করছে। দেখতে পায় না, তবু বোবা চোখ মেলে তাকিয়ে আছে রূপলালের দিকে। বড় মায়া, বড় মমতা হলো রূপলালের। বললে, যদি কেউ ওকে জীবন ভোর আগলে রাখে। ভারী কথা বললে, ভারী কথা। কে আগলে রাখবে? হ্যাঁ, সারা জীবন হ্যাঁ কে আগলে রাখবে? কানি মেয়েকে কে নিবে? কে নিবে? নেবে বই কি, সময় হলে ঠিক নেবে, আদর করে নেবে। সত্যি কথা বলছ? সত্যি? বুড়োর মুখখানা জল করে উঠল, আর আর অকারণে আঁচল দিয়ে মুখখানা ঘষে ঘষে লাল করে তুলল। না লাল মুখখানার রং মোজবার চেষ্টা করতে লাগলো, একমাত্র খুশিই জানে। যাবার সময় বুড়ো ট্যাগ থেকে একটা গোটা টাকাই বের করে দিলে। হেসে ফিরিয়ে দিয়ে রূপলাল বললে, এখন থাক, আমার পাওনা আমি যেচেই নেব। চলি খুশি? ছোট্ট জবাব এলো। এচো জাদুঘর। উঠোন অবধি এগিয়ে দিলে খুশি। যাবার আগে রূপলাল বললে, আমাকে তোমার ভয় লাগে না খুশি? আমি ভূত নামাই, দানো নামাই। খুশি বললে, তখন থেকে আর ভয়টা লাগে না। কখন থেকে? একটু চুপ করে থেকে আবছা গলায় খুশি বললে, সেই যখন তুমি আমার হাত ধরলে। ভারী মিষ্টি আওয়াজ খুশির। সেই আওয়াজের মিঠে রেশ কানে নিয়ে রূপলাল চলে গেল। শীতের শুরু থেকে আজব সার্কাস পার্টি বসন্তকাল অবধি রয়ে গেল পছিয়ার মাঠে। বড় তাঁবুতে লোকের ভিড় আর কমে না। সেই থলথলে চেহারার লোকটির বাক্স পয়সাতে উপুছুপু। রূপলাল রোজ বিকেলে তাঁবুতে কালা জাদুর খেল দেখায়, আর সন্ধেবেলা গুটি গুটি হাজির হয় শালতলিতে। কোনোদিন বা সকালবেলাতে খুশির হাত ধরে বেরিয়ে নিয়ে আসে ঝুমকি নদীর ধার অবধি। কোনো কারণে এক আধ দিন যেতে না পারলে পরের দিন খুশি চুপ মেরে যায়। 3 বার না ডাকলে সাড়া মেলে না। রূপলাল বলে, কি হলো তোমার? অমন গুম হয়ে আছো কেন? আসতে পারিনি বলে রাগ গোসা হলো নাকি? আস্তে আস্তে খুশি বলে, রাগ গুসা নয় জাদুঘর, ভয়। রূপলাল জানে, তবু প্রশ্ন করে, কিসের ভয়? খুশি বলে, তা জানি নে, থেকে থেকে মনে হয় কারা যেন চুপিসারে গুজছে আমার পাশে। তাদের নিঃশ্বাসের হাওয়া গায়ে যেন লাগে। রূপলাল জানে, তার গুরুর দেওয়া তান্ত্রিক বিদ্যার দৌলতে সে বোঝে কোন অমঙ্গল, কোন অকল্যাণের ছায়া থেকে থেকে খুশির গায়ে বিষ নিঃশ্বাস ফেলে যায়। এক মুহূর্তের জন্য থমথমে হয়ে ওঠে রূপলালের মুখ। বুক ভরে যায় মায়ায়, বড় মমতায়। পরক্ষণেই হেসে খুশির হাত ধরে বলে, এবার ভয় লাগছে? খুশির ঢলঢলে শ্যামলা মুখখানি নিশ্চিন্ত নির্ভরতায় প্রসন্ন হয়ে উঠল। ঝিকমিক করে ঠোঁটের কোণে হাসি। বলে, না জাদুঘর, তুমি কাছে থাকলে, তুমি ছুঁই থাকলে আর ভয়টা করে না। একটু চুপ করে থেকে রূপলাল বলে, তবে তো মুশকিল হলো খুশি। আমি তো বেঁধে মানুষ, ভূত বলতে দলের সঙ্গে কবে ভেসে পড়ব কে জানে। তখন কি হবে? উত্তরে খুশি রূপলালের হাতটা জোরে চেপে ধরে। প্রশ্নটা রূপলাল যেন খুশিকে করে না, করে নিজেকেই। কিন্তু উত্তর আর মেলে না। তারপর ফাল্গুনের শেষে চৈত্রের গোড়ায় পছিয়ার মাঠ থেকে তাঁবু তোলা শুরু হয়ে গেল।
সাতটা মোষের গাড়ি বোঝাই হয়ে ধুলোয় ধুলোয় পছুয়ার মাঠ অন্ধকার করে আবার চলতে শুরু করলো। সে গাড়িতে সবাই ছিল, ছিল না শুধু রূপলাল। রূপলাল রয়ে গেল সেই শালবনীতেই। বুড়ো মোড়ল প্রথমে বিশ্বাস করতে চায়নি। জন্মকানী মেয়েকে কেউ জেনে শুনে বিয়ে করতে চায় নাকি? কিন্তু কিন্তু রূপলাল যখন নাছোড়, তখন আনন্দে কেঁদে উঠল বুড়ো। তুমি আমায় বাঁচালে জাদুকর, তুমি আমায় বাঁচালে। আমার কদিন বলো, হ্যাঁ, আমার কদিন এ পোড়া কপালির ভাবনায় এ রেতে আমার ঘুম ছিল না গো, আমার রেতে ঘুম ছিল না। মরতেও আমার সুখ ছিল না গো, মরতেও সুখ ছিল না। অবাক হয়ে গেল শালতলির লোকেরা। কানি মেয়ে খুশির বিয়ে, যার তার সঙ্গে নয়, সার্কাস পার্টির কালা জাদুকরের সঙ্গে। বাসর রাতে খুশি চুপি চুপি বললে, আমার লেগে তুমি কি করলে জাদুকর? রূপলাল হেসে বললে, এখনো তুমি আমায় জাদুঘর বলেই ডাকবে? ফিক করে হেসে খুশি বললে, তুমি জাদুকরই তো। সেই প্রথম দিন থেকেই আমায় শুদ্ধ জাদু করছো যে। রূপলাল পরম আদরে রূপোর নাকছবি পরা টিকলো নাকটি নেড়ে দিলে। তার পরের বছরই বুড়ো মোড়ল মারা গেল। বেদেও ঘর বাঁধল। সে ঘর 2-10 দিনের নয়, চিরদিনের। জীবনটা যে এমনভাবে হঠাৎ মোড় ঘুরে যাবে, রূপলাল কি তা জানত? রূপলাল কি ভেবেছিল ত্রিসংসারে যার কেউ নেই, এই শালতলিতে তার সবচেয়ে আপনজন জুটে যাবে? আর খুশিও কি কোনোদিন স্বপ্ন দেখেছিল সারাটা জীবন কেউ তাকে আগলে রাখবে? শালতলির বসন্তকাল কখন যে দুটি মন রাঙিয়ে দিল তা কেউ জানে না, রূপলাল খুশিও জানে না। বড়ই সুখী দিন যায়। খুশির মন থেকে ভয়ের ছায়া ধুয়ে মুছে গেছে, আর রূপলালও ভুলে গেছে খুশির অশুভ ভবিষ্যতের ইঙ্গিত। ঠিক এই সময় নিতাইয়ের সঙ্গে দেখা। ঝুমকির ধারে বসেছিল ওরা, একেবারে পাড় ঘেঁষে একটা বাবলা গাছের তলায়। বেলা তখন ঢলেছে। ওপারের হিজল বনের আড়াল থেকে কে যেন মুঠো মুঠো সোনার আবির ছুঁড়ে এপারের সাথে হোলি খেলছে। রূপলাল আর খুশি যেন জেগে জেগে স্বপ্ন দেখছিল। স্বপ্নটা ভেঙে গেল একটা মেঠো গলার সুরেলা আওয়াজে। আওয়াজটা দূর থেকেই আসছে। রূপলাল তাকিয়ে দেখলে ডিঙি বেয়ে একটা মানুষ এপারের দিকে আসছে আর গলা ছেড়ে গান ধরেছে। সিয়া কুল তুলতে গিয়ে হলো কি জ্বালালো, হলো কি জ্বালা, গলাতে জড়িয়ে গেল বনো ফুলের মালালো, বনো ফুলের মালা। ডিঙিটা কাছাকাছি আসতে রূপলাল দেখলে পাতলা পানা একটা ছোকরা ডিঙি বাইছে। বয়সে তার চেয়ে 2-4 বছরের ছোটই হবে। নিকশ কালো চেহারা, মুখখানা যেন পোটোর হাতে করা। ঝাঁকড়া বাবরি চুলগুলো হাওয়ায় উড়ছে। হালকা গেরুয়া রঙের খাটো ধুতি, সরু মাজায় আঁট করে বাঁধা, গায়ে সেই রঙেরই ফতুয়া। একটা আশাওড়া ঝোপের পাশে ডিঙিখানা বাঁধলে সে। তারপর বাবলাতলায় চোখ পড়তেই গানটা তার থেমে গেল। শুধু গান থেমে গেল না, লোকটার নাড়াচাড়া এমনকি নিঃশ্বাসটুকু যেন থেমে গেল। খুশি হঠাৎই চঞ্চল হয়ে উঠে বলল, চলো ঘর যাই। রূপলাল বললে, কেন বল দিকি? খুশি বললে, কে যেন প্যাট প্যাট করে তাকায় আছে। অবাক হয়ে গেল রূপলাল অন্ধ খুশির কথা শুনে। সত্যি তো, লোকটা তো এদিকেই তাকিয়ে আছে। পথে ঘাটে তাকায় তো কতজন, কই খুশি তো টের পায় না।
আজ টের পেল কেন? ওকে টের পাওয়ালো যে সে লোকটাই বা কে? খুশি রূপলালের হাতে নাড়া দিয়ে বলল, ওঠো। কিন্তু ওরা উঠে যাবার আগেই ডিঙির লোকটা একেবারে কাছাকাছি এগিয়ে এসেছে। হাসি মুখে বললে, আরে খালা জাদুঘর না? রূপলাল জবাব দেবার আগেই লোকটা নিজের ঘাড় নেড়ে বলল, চিনতে কিন্তু আমার ভুল হয়নি। হ্যাঁ, ওই গেল শীতে বাদামতলার মেলায় দেখেছিলাম আমি নেতাই গুণিন। গুণিন? রূপলালের মনে হলো গুণিন না হয়ে কবিয়াল হলেই নিতাইকে মানাতো ভালো। চোখ দুটো তার সদাই হাসছে। রূপলাল বললে, কিসের গুণিন? নিতাই বললে, সাপে কাটলে আমি ঝাড়ফুঁক করি, বাতের ব্যথায় আরাম করি, বাজা মেয়ে ছেলেদের ওষুধ দিয়ে আর ঝুমুর গাই। গলা খুলে হেসে উঠল নিতাই। নিতাইয়ের চোখ দুটো শুধু হাসে না, সে নিজেও এমন হাসে যে বোঝা যায় মানুষটা ধিল দড়িয়া, একটু খ্যাপাটেও বটে। মজা লাগলো রূপলালের। হাসি থামিয়ে নিতাই জিজ্ঞেস করলো, উটি কে ওস্তাদ? রূপলাল বললে, আমার পরিবার। মোড়ল বুড়োর মেয়ে খুশি না? তা বেশ, তা বেশ। গলা ছেড়ে আবার হেসে উঠল নিতাই। রূপলালের হাতে টান দিয়ে অসহিষ্ণু গলায় খুশি বললে, ঘরে চলো। ঘর কোথায় ওস্তাদ? নিতাই প্রশ্ন করলে, শালতলিতে। রূপলাল বললে, কিন্তু শালতলিতে তোমায় তো আগে দেখিনি। খুশিকে চেনো নাকি? হা হা করে আবার হেসে উঠে নিতাই বললে, চিনি বই কি ওস্তাদ, চিনি চিনি। হাসিকেও চিনি, খুশিকেও চিনি। জীবনটাই যে হাসি খুশির মেলা গো ওস্তাদ, জীবনটাই যে হাসি খুশির মেলা। হাতে আবার টান পড়তে রূপলাল দেখলে উল্টো পথে খুশি দুপা এগিয়ে গেছে। পিছু নিলে সে। বাবলাতলায় দাঁড়িয়ে নিতাই চেয়ে রইল সেদিকে। তারপর আচমকা গলা ছেড়ে গান ধরলে, হলো সই কেন এমন হয়েছে মনু চাটন, বুঝিল বশীকরণ, জানে চিকন কালা। হলো একই জ্বালালো, হলো বিষম জ্বালা, হলো একই জ্বালালো, হলো বিষম জ্বালা। দুদিন বাদে একদিন দুপুরে উঠোনের বেড়ার ওপার থেকে ডাক শোনা গেল, উস্তাদ! আরে ও উস্তাদ, ঘরে আছো উস্তাদ? ঘরেই ছিল রূপলাল। ক্ষেত থেকে ফিরে সবে স্নান খাওয়া সেরেছে। বেরিয়ে এসে দেখে নিতাই গুণিন। বললে, এই ভর দুপুরে কি মনে করে গুণিন? কপালের ওপর থেকে ঘামে ভেজা চুলগুলো সরিয়ে নিয়ে নিতাই বললে, কথা আছে উস্তাদ, আগে দাওয়াতে বসতে বলো। নিতাই অবশ্য রূপলালের বলার অপেক্ষা রাখলে না, নিজেই এসে চেপে বসল। তারপর ফতুয়ার পকেট থেকে লাল লণ্ঠন সিগারেট বের করে একটা রূপলালকে দিলে, একটা নিজে ধরালে। কিছুক্ষণ ধোয়া ছেড়ে আসার কারণটা বললে, আমি জানি জাদুঘর, কালা জাদুবিদ্যায় তুমি কত বড় উস্তাদ। তোমার এই মহাবিদ্যাটি আমায় যে শেখাতে হবে। রূপলাল বললে, সে কি নেতাই? তুমিও তো গুণিন, কত বিদ্যে তোমার জানা। ঠোঁট উল্টে নিতাই বললে, কিচ্ছু না উস্তাদ, কিচ্ছু না। আমার ওই একটা বিদ্যেই জানা, আর বাকি সব বিদ্যে বুঝিরু কি। কোন বিদ্যে জানা? মা ধূমাবতীর বিদ্যে, বুঝলে ওস্তাদ, মা ধূমাবতীর বিদ্যে। উৎসুক হয়ে উঠল রূপলাল। ওটা কোন বিদ্যে গুণিন? শিখলে কোন ক্ষমতা বাড়ে? হেসে নিতাই বলে, সে যে বড় মজার বিদ্যে গোস্তাদ। আচ্ছা তোমায় শিখিয়ে দেবো এখন, কিন্তু আগে তোমার বিদ্যে আমায় দেবে বলো। হ্যাঁ বলো, আগে তোমার বিদ্যে আমায় দেবে। রূপলাল বললে, দেব না কেন, তবে কালা জাদুবিদ্যে বড় ভজঘট, ভূত পেরেতের কারবার, ও শিখতে সময় লাগে। নিতাই বলে, তা লাগুক। বলে ফতুয়ার পকেট থেকে আরও কয়েকটি জিনিস বার করলে নিতাই। একটি নতুন ছোট কলকে,
সিকি তোলা গাঁজা, লাল সুতো 1 গজ, 5টা কড়ি আর 5টি টাকা। বস্তুগুলো রূপলালের পায়ের কাছে রেখে নিতাই বললে, আজ থেকে আমাকে তোমার সাকরিত করে নাও ওস্তাদ। রূপলাল বললে, আজ নয়, পরশু অমাবস্যে, সেদিন থেকে। ঠিক ঠিক। বাবা ভূতনাথের দিব্যি। বাবা ভূতনাথের দিব্যি। চাপা একটা আনন্দে নিতাইয়ের চোখ মুখ হেসে উঠল। পোড়া সিগারেটের টুকরো টান মেরে ফেলে নিতাই মনের আনন্দে গান গেয়ে উঠল। গাজনের বাদ্যি বাজে বাজে কাশি ঢোল, মনে রে বম ভোলানাথ বল, মনে রে বম ভোলানাথ বল। তারপর হঠাৎ গান থামিয়ে বললে, ওস্তাদ, 1 ঘটি জল ফরমাস করো না ওস্তাদ। উফ, তেষ্টা একেবারে আমার ছাতিটা ফেটে যাচ্ছে। ঘরের দিকে চেয়ে রূপলাল বললে, এই 1 ঘটি জল দিস তো খুশি। খানিক পরে কপাটের শিকলটা নড়ে উঠল। তারপরেই মাজা কাঁসার ঘটিতে জল নিয়ে খুশি দাওয়ায় পা দিল। তড়াক করে উঠে গেল নিতাই, হাত বাড়িয়ে নিতে গেল জলের ঘটিটা। আঙুলে একটু ছোঁয়া, অমনি খুশির হাত থেকে জলের ঘটিটা খসে পড়ল। নিতাই বলে উঠল, আহা, তেষ্টার জলটা মাটিতে পড়ে গেল গো। থাক 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 থাক, আর কষ্ট করতে হবে না। খুশি আস্তে আস্তে ঘরে ফিরে গেল। একটা অজানা আতঙ্কে তার মুখে ছায়া নেমেছে, হাতখানা কাঁপছে। নিতাইয়ের আঙুল নয়, একটা সাপের গা ছুঁয়ে ফেলেছে যেন খুশি। নিতাইও আর দেরি করল না। ওস্তাদ, আমি আসি গো, পরশু আসবো। পেছন থেকে রূপলাল বলে দিলে, সন্ধ্যের পর মনসাপোতার শ্মশানতলিতে যেও, আমিও যাব। ঘরে গিয়ে রূপলাল দেখলে খুশি চুপ করে বসে আছে, পাশুটে মুখে ভয়ের ছায়া। রূপলাল তার গায়ে হাত দিয়ে বললে, কি হলো, অমন থমথমা হয়ে রইলি কেন? আস্তে আস্তে খুশির মুখ থেকে পাশুটে রংটা মিলিয়ে গেল। বললে, অনেকদিন বাইরে কেমন যেন গা ছমছম করছিল। এক মুহূর্তের জন্য রূপলালের বুকটা ছ্যাঁত করে উঠল। তারপরেই হেসে বললে, ভয় কি, আমি তো আছি। স্বামীর হাঁটুতে গাল রেখে খুশি বললে, হ্যাঁ গা, ও লোকটাকে তুমি কালা বিদ্যা শিখাবে? নাই শিখালে ও কিন্তু ভালো নয়। রূপলাল বললে, দিব্যি গেলে ফেলেছি যে। ছোড়াটা খ্যাপাটে, তবে খারাপ নয়। কৃষ্ণপক্ষের ভরা চতুর্দশীর রাত। দুয়ারে খুটখুট শব্দ হলো। ভেতর থেকে খুশি বললে, কে? চাপা গলায় আওয়াজ হলো, আমি। দরজা খুলে খুশি বললে, কে জাদুঘর এলে? না গো, আমি নিতাই। খুশি যেন একটা ধাক্কা খেলো। দরজার কপাটটা সজোরে আঁকড়ে ধরে বললে, তুমি এখানে কেন? জাদুঘর তো মহিষাপোতার শ্মশানতলিতে রয়েছে, সেখানে যাও। 1 ঘটি ঠান্ডা জল হবে, বড় তেষ্টা। বিরক্তি আর বিতৃষ্ণায় খুশি বললে, এই কেমন দর কথা বাবু, দিনে রেতে যখন তখন তিষ্টা। গলা ছেড়ে হেসে উঠল নিতাই। ঠিক ধরেছ খুশি, দিনে রেতে সব সময় আমার তেষ্টা। জোড়া ভুরু কুচকে খুশি বললে, তা আমার কাছে ছাড়া আর কোথাও কি জল নাই? নিতাই বললে, আমার এই তেষ্টার জল তুমি ছাড়া কেউ দিতে পারবে না, কেউ না। নিতাইয়ের কথাগুলো কেমন লালা জড়ানো। খুশি দরজাটা বন্ধ করে দিতে গেল, তার আগেই নিতাই খপ করে একখানা নরম হাত ধরে ফেললে। বললে, জীবনটা হাসি খুশির মেলা গো, জীবনটা হাসি খুশির মেলা। জাদুঘর তোমায় কি দিয়েছে? আমি তোমায় অনেক সুখ দেবো খুশি, অনেক সুখ, অনেক সুখ। খুশি,
তুমি তুমি আমার হয়ে যাও খুশি, আমার আমার হয়ে যাও। খুশির সর্বাঙ্গ তখন থরথর করে কাঁপছে। তার মনে হতে লাগলো কতকগুলো সাপ কিলবিল করে তার গা বেয়ে উঠছে, মাথার ওপরে চক্কর দিচ্ছে বিশ্রী একটা বাদুড়, তার পাখা ঝাপটানোর হাওয়া মুখে লাগছে। ভয়ে চিৎকার করে উঠে ঢলে পড়ল খুশি। নিতাই এতটা ভাবেনি। সে আর দাঁড়ালো না, ছুটে বাইরের অন্ধকারে মিশে গেল। গাঢ় ঘুমের কুয়াশা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে, আর তারই মাঝে রূপলাল যেন অনেক দূর থেকে ডাকছে, খুশি, 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 কি হলো তোর খুশি? খুশি, কি হলো তোর খুশি? চোখের ভারী পাতা দুটো মেলে খুশি দেখলে শিহরে সত্যিই রূপলাল। স্বামীর বুকে মুখ রেখে হুহু করে কেঁদে ফেললে সে। তারপর কাঁদতে কাঁদতেই বললে, নেতাই শয়তানের, তুমি আর আসতে দিও না, কখনো না। ও আমারে গুণ করবে, ও আমারে মাইরে ফেলবে। খুশিকে বুকে জড়িয়ে ধরে রূপলাল হ্যাঁ করল না, নাও করল না, শুধু গুম হয়ে বসে রইল। তার মশাল চোখ দুটো একবার দপ করে জ্বলে উঠল। নিতাইকে মানা করতে হয়নি, নিজের থেকে সে আর আসেনি। 1.5-2 মাস কাটল, রূপলাল তবুও নিশ্চিন্ত হতে পারল না। খুশি বলেছিল, উখাল বড়া যখন আমার হাতখানা ধরল, তখন শরীরটা আমার অবশ হইয়া গেল। মনে হইল তুমি আমার হাতটা ধরছ। রূপলাল বললে, বলিস কি? খুশি বললে, হ্যাঁ গো। তারপর ও নচ্ছার যখন বললে, জাদুঘর তোমারে কি দিয়াছে, তখন হুঁশ হইল। আমার মন বললে, এই তুমি নও, এ নিশ্চয় শয়তানটা। আমার শরীরটা কাঁপতে লাগলো, আর কিচ্ছু মনে নাই। খুশির কথা শুনে মনে মনে চমকে উঠেছিল রূপলাল। নিতাই গুণিনের হাতের ছোঁয়ায় অবশ হয়ে এসেছিল খুশির সর্বাঙ্গ। মনে হয়েছিল রূপলালই তার হাত ধরেছে। তাহলে খুশিকে ঠিক অবশ নয়, বশ করেছিল নিতাই। তবে কি নিতাই গুণিন ডাকিনী মন্ত্র জানে? এত বড় গুণিন হয়েও কেন সে রূপলালের কাছে এসেছিল, সে তো এখন বোঝাই যাচ্ছে। কালা জাদুবিদ্যার লোভে নয়, এসেছিল খুশি ফুলের টাটকা মধুর লোভে। নেপালি তান্ত্রিক গুরুর বিদ্ধে কখনো মিথ্যে কথা বলে না। অন্ধ খুশির জীবনে তাহলে ওই শনি, ওই নিতাই গুণিন। ছ্যাদ করে উঠল রূপলালের বুকটা। তারপর থেকেই খুশিকে আর চোখের আড়াল করে না রূপলাল। ফসল কাটার দিন এসে গেছে। আউশের নতুন ফসল। বুড়ো মোড়লের 22 বিঘের ফসল তুলে গঞ্জে পাঠিয়ে দিয়েছে রূপলাল। এবার মহাজনের গদি থেকে আদায় আনতে যাওয়ার কাজটাই বাকি। ফসল কাটার সময়ও নিজে একটিবারও মাঠে যায়নি রূপলাল। পাছে খুশিকে চোখের আড়াল করতে হয়, কিন্তু আদায়ের ব্যাপারটা নিজে না গেলেই নয়। রূপলাল বললে, ভোর ভোর গঞ্জে চলে যাব, আর সূর্যি ঢলবার আগেই ফিরে আসব। তুই ভাবিস নে খুশি, সুদামাকে রেখে যাচ্ছি। গঞ্জে চলে গেল রূপলাল। কিন্তু যতই তাড়াহুড়ো করুক, ফিরতে ফিরতে সূর্য ঢলে পড়ল। ছোট ছোট কিউটের বাচ্চার মতো কুণ্ডলি পাকানো ছোট কালো মেঘ সাজের আকাশে জড়ো হতে লাগল। শালতনির সীমানায় গাড়ি থেকে নেমে পড়ে জোরে পা চালিয়ে দিল রূপলাল। বলদের গাড়ি বড় ধিকিয়ে চলে। খানিক দূরে এগোতেই তারই ক্ষেতের মুনিশ সুদামার সঙ্গে দেখা।
অন্ধকার নেমেছে বলেই বোধহয় সুদামা তাকে দেখেনি, কিন্তু রূপলালের বিরক্তির সীমা রইল না। চেঁচিয়ে ডাকলে, এই সুদামা, ঘরে মানুষটাকে একা রেখে চলে যাচ্ছিস? বারে। সুদামা কেমন একটু ঘাবড়ে গেল। হ্যাঁ দেখো, তুমি তো ঘরে ঢুকলে, তাই তো আমি চলে এলাম কর্তা। রূপলালের মুখটা হা হয়ে গেল। বললে, হ্যাঁ, আমি ঘরে ঢুকলাম? সুদামা বললে, ঢুকলে না? এই তো কতক্ষণ আগে ঢুকলে তো, নিজে প্রত্যক্ষ করলাম। মাথার উপরে গুড়গুড় করে মেঘ ডেকে উঠল। গুড়গুড় করে উঠল রূপলালের বুক। আর কোনো কথা না বলে সে ছুটল ঘরের অভিমুখে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাতাসও হঠাৎ ছুটতে লাগলো হু হু করে। মাথার উপরে ঘন ঘন হাঁকার দিতে লাগলো অদৃশ্য দৈত্যদানর দল। কালো কালো অসংখ্য মেঘ বাদুরের দল আকাশে পাখা ঝাপটাচ্ছে। তীব্র বেগে ছুটল রূপলাল। এক ধাক্কায় উঠোনের আগোটা ঠেলে দাওয়ায় পা দিয়ে থমকে গেল রূপলাল। ঘরের কপাট বন্ধ। ভেতর থেকে আওয়াজ আসছে, তোমারে ভালোবাসি না তো কারে বাসি গো? সত্যি 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 সত্যি। তুমি কি আমার মন বুঝো না? থেকে থেকে শুধাও কেন? এমনি, তোর মুখে শুনতে মিষ্টি লাগে। আহা, মাথাটা ঘুরতে লাগলো রূপলালের। দুটো গলার একটা গলা সে চেনে, খুশির। কিন্তু পুরুষের গলাটা যে তার নিজের, হুবহু তার গলার আওয়াজ, তারই বলার ভঙ্গি। কপাটের আড়ালে কে? কপাটে ধাক্কা দিতে গিয়েও হাতখানা সরিয়ে নিলে রূপলাল। তারপর পা টিপে টিপে নেমে গেল উঠোনে বাতাবি লেবুর গাছটার পাশে। সামনে আধ খোলা জানলা, ভেতরে পিতিম চলছে। জানলায় উকি দিয়ে রূপলাল পাথর হয়ে গেল। দেখলে বিছানার ওপরে দু হাতে খুশিকে জড়িয়ে ধরে শুয়ে আছে আরেকটা রূপলাল, যেন রূপলালের যমজ ভাই। বাজ পড়া তাল গাছের মতোই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল রূপলাল। তার বুঝতে বাকি রইল না ওকে। জানে নিতাই গুণিন ডাকিনী মন্ত্র নিশ্চয়ই জানে। ডাকিনী মন্ত্র ছাড়া রূপ বদল করা যায় না। নিতাই বুঝেছিল রূপলাল ছাড়া খুশি আর কারো নয়, আর কারো হতে পারে না। খুশি তার ভালোবাসা দিয়ে শুধু রূপলালকেই লতার মতো জড়িয়ে আছে, কিন্তু নিতাইয়ের লোভ তবু যায়নি। পাপের গর্ত থেকে তার লালসা লুকিয়ে হাত বাড়িয়েছে খুশির দিকে। ডাকিনী বিদ্যার সিদ্ধহস্ত নিতাই রূপলালের রূপ ধরে খুশিকে ভোগ করতে এসেছে। দপ করে জ্বলে উঠল রূপলালের দুই মশাল চোখ। দেখতে দেখতে শক্ত হয়ে উঠল তার দেহের পেশিগুলো। আবার ঘুরে গিয়ে সে দরজার কপাটে খা মারলে। ভেতরে আর একটা রূপলাল সতর্ক হয়ে উঠল। কপাটে আবার ঘা পড়ল। সঙ্গে সঙ্গে চিৎকার, খুশি! ভেতরে চমকে উঠল খুশি। বললে, বাইরে তোমারই গলা যেন। ওকে জাদুঘর? কপাটে আবার ধাক্কা, আরো জোরে, আরো জোরে রূপলালের গলা শোনা গেল। তোর কোল খুশি, তোর ঘরে শয়তান ঢুকেছে, ওর নেতাই। ধর্মর করে উঠে বসলো খুশি। আলুথালু হয়ে বললে, ও কি বলছে জাদুঘর? শুনছো? দ্বিতীয় রূপলালের মুখ চোখ তখনও লালসা জড়ানো। ঘন নিঃশ্বাসে প্রথম রিপুর উত্তাপ। খুশিকে কাছে টানবার চেষ্টা করে সেই একই গলায় বললে, মিছে বলছে খুশি, আমি রূপলাল। এই যে তোর কাছে রয়েছি, বাইরে নেতাই শয়তান। বাইরে রূপলাল কপাটে আরো জোরে ধাক্কা দিলে, আরো জোরে। পুরনো কাঠের আগল সইতে পারল না, মরমরিয়ে ভেঙে পড়ল। দু হাট হয়ে গেল দুটো কপাট। আর ঝড়ের মতো ঘুরে পা দিয়েই বাইরে রূপলাল চিৎকার করে উঠল, তুই কার কোলে শুয়ে আছিস খুশি? ও যে নেতাই গুণীন। দ্বিতীয় রূপলাল ঠিক তেমনই গলায় বলে উঠল, ওর কথায় বিশ্বাস করিস না খুশি, ও নেতাই, আমি রূপলাল। দোরগোড়া থেকে প্রথম রূপলাল বললে, শয়তান গুণীন তোকে গুণ করেছে খুশি, আমি রূপলাল।
হেসে উঠল দ্বিতীয় রূপলাল, হুবহু রূপলালের মতনই। হাসতে হাসতে বললে, মিছে কথা, মিছে কথা, মিছে কথা। এই দেখ 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 দেখ, আমার হাত, মুখ, এই যে আমার নাক, নাক। হ্যাঁ হ্যাঁ। খুশির একখানা হাত নিয়ে নিজের মুখে ছোঁয়াতে লাগলো দ্বিতীয় রূপলাল। দোটানায় পড়ে অন্ধ খুশি কেঁদে উঠল। সত্যি করে বলো না গো, কোনটে আসল জাদুকর? কামের নেশা বড় নেশা। দু হাত দিয়ে খুশিকে বুকে সাপটে ধরে মুখের উপরে মুখ রেখে দ্বিতীয় রূপলাল বললে, আমি 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 আমি। আর স্থির থাকতে পারল না প্রথম রূপলাল। চালের বাতা থেকে কি একটা জিনিস তার হাতের মুঠোয় চলে এলো। পৃথিবীর আলোয় নিমেষের জন্য বিদ্যুৎ ঠিকরে উঠল তার হাতে, আর তারপরে দ্বিতীয় রূপলালের মুনুরা কাত হয়ে লটকে পড়ল। আকাশে অদৃশ্য দৈত্য দানর দল বিকট শব্দে হাঁকার দিয়ে উঠল। খেপা হাওয়া হেসে উঠল থরথর করে, আর রক্তমাখা রাম দেখানা হাতের মুঠোয় ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল প্রথম রূপলাল। তারই চোখের সামনে দ্বিতীয় রূপলালের রক্তমাখা দেহটা দেখতে দেখতে নিতাই গুণিনের চেহারা হয়ে উঠল। খুশি যেন এতক্ষণ বোবা হয়ে গিয়েছিল। ভয়ে আতঙ্কে হঠাৎ চিৎকার করে উঠেই ঢলে পড়ল। মশাল জ্বালা চোখের স্থির দৃষ্টি মেলে রূপলাল দেখতে লাগলো খুশির গা বেয়ে কিলবিল করে উঠছে বিষাক্ত সাপের দল। মাথার উপরে চক্র দিচ্ছে রক্তচোষা বাদুর। ঠিক এই দৃশ্যই দেখেছিল রূপলাল যেদিন সে প্রথম এসেছিল খুশির ভবিষ্যৎ গণনা করতে। নেপালি তান্ত্রিকের দেওয়া বিদ্যা মিথ্যা বলে না। হাতের অস্ত্রটা ফেলে আস্তে আস্তে খুশির কাছে এগিয়ে গেল রূপলাল। নাকের নিচে হাত রেখে দেখলে নিঃশ্বাস পড়ছে না। দুই চোখের মশাল আস্তে আস্তে নিভে এলো। খুশির মরা মুখের উপরে টস টস করে পড়ল দুফোঁটা জল। তারপর ভিজে গলায় রূপলাল শুধু বললে, তুই এগিয়ে যা খুশি, আমিও জলদি যাচ্ছি। পরের দিনই পুলিশে ধরা পড়েছিল রূপলাল। নিতাই গুণিনকে খুন করে সে পালায়নি, কিন্তু অনেক চেষ্টা করেও ফাঁসি হলো না তার। হাতে পায়ে লোহার ডান্ডা বেরিয়ে পড়ে দাইমলি রূপলাল একদিন আন্দামানের জাহাজে উঠল। সে আজকের কথা নয়, ব্রিটিশ আমলের কথা। এতদিনে রূপলাল তার খুশির কাছে পৌঁছে গেছে কিনা কে জানে। প্রশ্ন উঠতে পারে, ডাকিনী মন্ত্রের বলে মানুষ কি সত্যিই রূপ বদলাতে পারে? তন্ত্রমন্ত্রের কি এমন অলৌকিক ক্ষমতা আছে? আপনারা কি বলবেন জানি না। ইতিহাস কিন্তু বলে তন্ত্রশাস্ত্র মিথ্যা নয়। বিজ্ঞানের অগোচরে অনেক সত্যিই আছে। আমাদের গল্পের উপস্থাপনা এখানেই শেষ হলো। আমাদের আজকের উপস্থাপনাটি কুণ্ডু কোম্পানির ৬০তম প্রয়াস তথা অতিলৌকিক অনুক্রমে ৮ম। আসল নকল গল্পটিতে আপনাদের কার অভিনয় সবথেকে ভালো লেগেছে তা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের জন্যই আমাদের এত পরিশ্রম। তা আপনাদের ভালো লাগলে তবেই আমাদের সার্থকতা। গল্পটির নেপথ্যে যারা যারা রয়েছেন তারা হলেন অতিলৌকিক লোগো ও প্রচ্ছদ অলঙ্করণ সোহম বাগচি, কুণ্ডু কোম্পানি লোগো ডিজাইন দেবর্ষী শাসমল, ইউটিউব মার্কেটিং অভিনব, সঙ্গীত ভাবনা ও পরিচালনা ইমন, গল্প পাঠে রূপলাল চরিত্রে স্বর্ণজিৎ বিশ্বাস, নিতাই গুণিন চরিত্রে রাহুল ব্যানার্জি, খুশি চরিত্রে দেবন্তী দলাই, মোড়লের চরিত্রে শ্রী অসীম কুমার মুখোপাধ্যায়, অন্যান্য চরিত্রে অরূপ বেরা, রাজ্জাক হুসেন, অনুভব সেনগুপ্ত, পরিকল্পনা, প্রযোজনা, প্রয়োগ ও গল্পের সূত্রধার অনরণ্য কুণ্ডু। কৃতজ্ঞতা স্বীকার শ্রীমতী সোহাগ সেন। কুণ্ডু কোম্পানির সকল শ্রোতা বন্ধুদের জানাই অগ্রিম শারদ শুভেচ্ছা।